প্রিয় দর্শক, সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের কর্মশালা। কানাডিয়ান সেন্টারের পক্ষ থেকে আমি ইমাম উদ্দিন। আম, আহ, আজকের আমাদের বিষয় হচ্ছে কোভিড-19 ইউর ইটিং হ্যাবিটস। সো করোনাকালীন কালে আপনি কি খাবেন? প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে এক্সপার্ট হিসাবে এই বিষয়ে একটা প্রেজেন্টেশন উপস্থাপন করবেন, একটা প্রেজেন্টেশন দিবেন ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার। আহ, উনি আপনাদেরকে বলবেন যে করোনাকালীন কি খাবেন। আপনারা প্রশ্ন করতে পারেন বা আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন। আমাদের সাথে ডাক্তার এহসান আছেন, আরো অনেকেই এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত আছেন। তো আমরা এখন সরাসরি চলে যাই ডাক্তার মহিউদ্দিন মজুমদারের কাছে এবং শুনি উনি কি বলেন করোনাকালীন কি খাবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে। কি খাবো না খাবো এটা নিয়ে একটি সবারই দুশ্চিন্তা, এই ছবি থেকেই আমরা দেখতে পাচ্ছি এবং এই উত্তরই আজকে আমরা খোঁজার চেষ্টা করব আমাদের নেক্সট স্লাইড গুলোতে। তার আগে শুরুতে আমরা একটু জেনে নেই যে গ্লোবাল সিচুয়েশনটা কি আসলে কোভিড-19 এর। আমি 2-3 মিনিট একটু এই ব্যাপারে ধারণা দেব। এটা আপডেট হচ্ছে গতকাল পর্যন্ত টোটালি গ্লোবালি প্রায় 28.5 মিলিয়ন কেসেস এফেক্টেড হয়েছে কোভিড-19 দিয়ে এবং প্রায় 9,16,000 এই কোভিড-19 এ মৃত্যুবরণ করেছেন ওয়ার্ল্ড ওয়াইড। সো দেখা যাচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড এর ভয়াবহতা বা ব্যাপকতা। আমাদের কানাডাতে প্রায় 1,36,000 কেস এই পর্যন্ত ডিটেক্ট হয়েছে। অন্টারিওতে হয়েছে প্রায় 44,000 এর উপরে এবং টরন্টোতে হয়েছে প্রায় 16,000 এর উপরে এবং বাংলাদেশে প্রায় 3,36,000 কেস ডিটেক্ট হয়েছে গতকাল পর্যন্ত। এইটি WHO থেকে নেয়া। তো মূল আলোচনা যাওয়ার আগে আমি একটু ধারণা দিতে চাচ্ছি যে আসলে আমরা সবাই কেউ বলছি করোনা ভাইরাস, কেউ বলছি কোভিড-19। ব্যাপারটা আসলে কি? Why it's named so? আসলে করোনা ভাইরাস হচ্ছে একটা ভাইরাস, আরএনএ গ্রুপ একটা ভাইরাস। এর নামটা করোনা কারণ হচ্ছে কি, যখন আমরা সূর্যের আলো যখন দেখি যে চারিদিকে যে কিরণগুলো দেয়, অথবা আমরা দেখতাম যে আগে রাজা বাদশাহদের মুকুটের মধ্যে যে উপরের দিকে খোঁচা, খোঁচা থাকতো, ঠিক করোনা ভাইরাস যখন ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায় এরকম স্পাইক দেখা যায়। সো ইট ইজ নেমড অ্যাজ করোনা ভাইরাস। এখন এই কোভিড-19 এর নামটা এসেছে কোথা থেকে? এখানে কো দিয়ে বোঝাচ্ছে করোনা ভাইরাস, করোনা, ভিআই দিয়ে ভাইরাস এবং ডি দিয়ে ডিজিজ, মানে করোনা ভাইরাস যে ডিজিজটা করছে সেটাকে বলা হচ্ছে কোভিড এবং 19 এসেছে যেটা 2019 এ ফার্স্ট এটা ডিটেক্ট হয়েছে, যেটা আমরা জানি চীনের উহানে 31 ডিসেম্বর 2019 এ এটা ডিটেক্ট কনফার্ম হয়েছিল। সেজন্য এর নামকরণ হচ্ছে কোভিড-19। আমি আলোচনার সুবিধার্থে সিম্পটম বা এগুলো নিয়ে আলোচনা করছি না, কিন্তু আমরা এতটুকু সবাই জানি যে কোভিড-19 এ এ পর্যন্ত কোনো ট্রিটমেন্ট করা মানে আবিষ্কৃত হয়নি, না কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে। সো আমাদের একমাত্র উপায় হচ্ছে প্রিভেনশন। সো প্রিভেনশন ইজ দ্য কি। এখন হাউ ক্যান উই প্রিভেন্ট দিস কোভিড-19? এই তিনটি জিনিস আমরা সবাই জানি, ওয়ার্ল্ড ওয়াইড খুবই আলোচনা হচ্ছে এবং আমি আরো এই জিনিসটাকে গুরুত্ব দেব এ কারণে, যেহেতু আমরা দেখছি গত 1-2 সপ্তাহ ধরে অন্টারিওতে এবং কানাডাতে কোভিড-19 এর কেসের সংখ্যা বাড়ছে দিন দিন। তো তিনটা জিনিস, প্রথমে যে জিনিসগুলো আমাদের দেখা উচিত, ফার্স্ট সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করা, আমরা যখন বাইরে যাব মাস্ক ইউজ করা এবং রিপিটেড হ্যান্ড ওয়াশ করা। এই ছবিগুলো আমি ডিসকাস করছি না, আমি জাস্ট দিচ্ছি ছবিগুলো জাস্ট আমাদের গুরুত্বটা বোঝানোর জন্য যে এগুলোকে আমরা কখনোই অ্যাভয়েড করতে পারবো না। নো হাগ, আমরা নো হ্যান্ডশেক, গ্যাদারিং গুলো অ্যাভয়েড করে যাব এবং 6 ফিট অ্যাট লিস্ট সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করার চেষ্টা করব। আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই যে চোখ এবং নাক, এই জায়গাটাকে আমরা বলি টি জোন। আমরা জানি যে এই ভাইরাসটা আমাদের চোখ, নাক, মুখ এগুলো দিয়ে ঢুকতে পারে। সো এই জায়গাগুলোকে আমরা সহজে টাচ না করার চেষ্টা করব এবং আমরা যখনই বাইরে যাব মাস্ক পরে যাব এবং আমরা ডিসইনফেক্টেন্ট ইউজ করব সারফেস গুলোতে ফ্রিকুয়েন্ট, সো যেন ভাইরাসটা এই সারফেস গুলোতে না থাকে। এখন আসি আমরা আমাদের মূল আলোচনায়। আমি আগে কথাগুলো বললাম যে আসলে ডায়েট আমাকে, সবাই একমত যে ডায়েট আমাকে করোনা থেকে প্রিভেন্ট করবে না, কিন্তু করোনার বিরুদ্ধে যুদ্ধ করে আমাকে জয়ী হতে সাহায্য করবে।
এজন্যই আগের 3টা জিনিস যেটা বললাম সেটা করবে প্রিভেন্ট, আর এই জিনিসটা আমাকে করবে আমার প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে। সো এইজন্যই ডায়েটটা খুব ইম্পর্টেন্ট। এই স্লাইডে আমরা দেখাচ্ছি যে কেন আমরা কোভিড-19 এর ডায়েট এবং ফুড নিয়ে বেশি আলোচনা করছি। ফার্স্ট অফ অল, আমরা এখন কি অনেক সময় বাসায় বসে কাজ করছি। আমাদের কাজগুলো হচ্ছে ফ্রম হোম, এবং আমরা ভয়ে হোক বা সোশ্যাল ডিসট্যান্সিং মেইনটেইন করার জন্য আমরা লাইফস্টাইলটা বেড়ে যাচ্ছে, অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, আমরা ওয়েট গেইন করছি। আমরা কোভিড আক্রান্ত হচ্ছে আমাদের আত্মীয়-স্বজন, আমরাও আবার হব কিনা আল্লাহ না করুন। এই ধরনের একটা মেন্টাল স্ট্রেসে আমরা সবসময় ভুগি। এছাড়া আমাদের জানি যে কোভিড এর লক্ষণগুলোর মধ্যে আমাদের অ্যাপেটাইট নষ্ট হচ্ছে যে খাবার স্বাদ এবং খাবারের গন্ধ পাওয়া যায় না। সেন্স অফ স্মেল এবং টেস্টটা নষ্ট হয়ে যায়। তখন আসলেই আমাদের জন্য আ প্রতিদিনের খাওয়া-দাওয়াটা চালিয়ে নেওয়া কষ্ট। এছাড়া আপনারা জানেন এই ভাইরাসে আমাদের নওশিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, কারো, কারো প্রেজেন্টেশন ডায়রিয়া হতে পারে। সো ডিহাইড্রেশন আমাদের ডেভেলপ করতে পারে। সো আমাদের খাবার-দাবারের তালিকার মধ্যে এই জিনিসটা খেয়াল রাখতে হয়। আপনারা জানেন আরেকটি লক্ষণ হচ্ছে যে সোর থ্রোট বা গলা ব্যথা আমাদের হয়। ফলে আমরা সাধারণত কি হার্ড ফুড গুলো সোয়ালো করতে কষ্ট হয়। এটাও আমাদের মাথায় রাখতে হয়। এবং আপনারা আপনাদের এতদিনের অভিজ্ঞতা থেকে হয়তোবা বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন থেকে শুনে থাকবেন যে কোভিড-19 এ প্রচন্ড টায়ার্ড মনে হয়, ফ্যাটিগ মনে হয়, কিছু ভালো লাগে না। একটা আতঙ্ক কাজ করে আমার কি না কি হয়ে যায়। সো এই কারণে মানুষ খেতে চায় না। এছাড়া যখন কোভিড-19 হয়ে যায় কিছু, কিছু ওষুধ ইউজ করা হয়। যেমন স্টেরয়েড, স্টেরয়েড ইনহেলার। এগুলো কি হয়? মুখে ঘা তৈরি করতে পারে। প্রলং হসপিটাল স্টে হতে পারে। আইসিইউ তে যাওয়া লাগতে পারে কারো, কারো। তখন দেখা যায় বিভিন্ন ইনকিউবেট করা হয়। তাহলে তাদের জন্য খাওয়া-দাওয়াটা খুব কষ্টসাধ্য হয়ে যায়। ফলে এই জিনিসগুলো বিবেচনায় রেখে আমাদের কোভিড-19 এ খাওয়া-দাওয়ার এই আ জিনিসটা তুলে ধরা অত্যন্ত ইম্পোর্টেন্ট। তাহলে আমাদের খাদ্য তালিকার মধ্যে কি আমরা রাখবো বা কেন রাখবো? ১ম এই হচ্ছে আমাদের টার্গেটটা হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বুস্ট আপ করা। যেন এটি আমরা যেকোনো কোভিড-19 আমরা ভালোভাবে যেগুলো করতে সাহায্য করবে, এবং লাস্ট এমন কিছু খাওয়া উচিত যখন আমি রিকভারি ফেজে থাকবো যেন সেটি আমাকে এই কোভিড-19 থেকে রিকভারি হয়ে আগের অবস্থায় ফিরিয়ে নিতে সাহায্য করে। আপনারা এখানে একটা স্লাইড দেখছেন। আমি এই একটা স্লাইডে দেখাতে চেয়েছি যে আমাদের খাদ্য তালিকায় কি, কি থাকা উচিত। আমাদের এখানে আমরা রেখেছি যে আমাদের পর্যাপ্ত পরিমাণে ওয়াটার থাকা উচিত। আমাদের পর্যাপ্ত পরিমাণে শাকসবজি এবং এখানে বলে নেওয়া ভালো। আমাদের খাদ্য তালিকায় উচিত। ১ম এই যে জিনিসটি ইম্পোর্টেন্ট সেটি হচ্ছে হাইড্রেশন। হাইড্রেশন মানে হচ্ছে আপনি যেন ডিহাইড্রেটেড না হয়ে যান। কোভিড-19 এ কি হয়? একে তো ভাইরাস, যেহেতু আপনি ভাইরাসে আক্রান্ত এবং শ্বাসকষ্ট একটা প্রধান লক্ষণ। তখন ডায়রিয়া এবং ভমিটিং থাকে, যেটি আমি আগে বলেছি, তাহলে আরো ডিহাইড্রেশন হতে পারে। সো হাইড্রেশন মেইনটেইন করা খুব ইম্পোর্টেন্ট। এখন নরমালি যদি আমরা এটি আগে থেকেই ব্যবস্থা নেই যে যেন ডিহাইড্রেশন এ না ভুগি, সেটি আমাদের জন্য আরো কার্যকরী হবে। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমি কত গ্লাস পানি খাবো দিনে? এটি আসলে ব্যক্তি বিশেষে ডিপেন্ড করে। কারো ক্ষেত্রে ৮ গ্লাস, কারো ক্ষেত্রে ১০ গ্লাস। তবে আমরা বলি অন অ্যান এভারেজ 8 to 10 গ্লাস আপনি যদি ওয়াটার খান, দ্যাট ইস অ্যাডিকুয়েট। তো আপনি বুঝবেন কিভাবে এটা পানিটা আপনার জন্য অ্যাডিকুয়েট কিনা? আপনি বুঝবেন যে আপনার যদি পানি পিপাসা না পায় এবং আপনি ৩ থেকে ৪ ঘন্টা পর, পর যখন আপনি প্রস্রাব করবেন, প্রস্রাবের কালার যদি নরমাল থাকে তাহলে আপনি বুঝবেন যে এইতটুকু আপনার জন্য পানি যথেষ্ট। এই পানি ছাড়াও আপনি মিল্ক, ফ্রুট জুস, স্যুপ, তারপরে কফি, টি এগুলো খেতে পারেন। তবে আমরা বিশেষজ্ঞরা যেটা বলেন যে স্ট্রং কফি এবং স্ট্রং টি বা ক্যাফিনেটেড বা এনার্জি ড্রিংক গুলো পারতপক্ষে এভয়েড করে যাওয়া। কারণ এগুলো প্রকারান্তে ডিহাইড্রেশন তৈরি করে। আপনারা নিশ্চয়ই এতদিনে শুনেছেন যে সবচেয়ে আলোচিত হচ্ছে যে কোভিড-19 এবং ভিটামিন ডি। আমি যদি একটি খাবারের কথা বলি যেটি আপনি আগে থেকে প্রিভেনশন এর জন্য খান বা ইমিউনিটি বুস্ট আপ এর জন্য, সেটি অবশ্যই ভিটামিন ডি।
ভাইটামিন ডি, তো ভাইটামিন ডি দেখা গেছে শুধু কোভিড-19 না, আপনার প্রিভিয়াস কিছু স্টাডিতে দেখা গেছে যে যেকোনো ইনফ্লুয়েঞ্জা, আমাদের শ্বাসনালীর ইনফেকশন, ইভেন অ্যাজমার যে প্রকোপ সেটাও কমিয়ে দেয় যদি কারো ভিটামিন ডি লেভেলটা ঠিক থাকে। যদি ভাইটামিন ডি আ দেখা যায় যদি কম থাকে, তাহলে দেখা যায় যে রিস্ক অফ ইনফেকশন এবং মৃত্যু হার বেশি। এবং একটা স্টাডিতে দেখা গেছে যে ইতালি এবং স্পেনে যে এবার মৃত্যু হারটা বেশি ছিল, তাদের মধ্যে স্টাডি করে দেখা গেছে তাদের লো সিরাম লেভেল অফ ভাইটামিন ডি ছিল, যাদের খুবই কম ছিল তাদের মধ্যে মৃত্যু হারটা বেশি ছিল। এই স্লাইডটা আমি ডিটেইলস আলাপ করছি না। এটি হচ্ছে কিভাবে ভাইটামিন ডি আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে, আমাদের ইমিউনিটি প্রোটিনকে অ্যাক্টিভেট করে আমাদেরকে ভাইরাসের এগেইনস্ট এ ফাইট করে, হেল্প করে। এখন ভাইটামিন ডি আমরা কোথায় পাবো? আমরা জানি এর আরেক নাম হচ্ছে সানশাইন ভিটামিন। কারণ আমরা সানলাইট থেকে এই ভিটামিনটা পাই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এবং আমাদের জীবনযাত্রার কারণে আমরা আসলে সাধারণত প্রপার সান এক্সপোজার পাই না। সাথে, সাথে যারা আমরা এই উইন্টারের প্রলং উইন্টারের সিজন তাদের বলে যে 80% সোর্স অফ ভাইটামিন ডি হচ্ছে অ্যাকচুয়ালি সানলাইট। এছাড়া কিছু, কিছু খাবারে আমরা পেতে পারি যেমন ফ্রেশ ফিশ, যেমন স্যামন, কড লিভার অয়েল, ডিমের কুসুম এবং কিছু, কিছু খাদ্য উপাদানের মধ্যে ভাইটামিন ডি ফর্টিফাইড করা থাকে যেমন সিরিয়ালে, মিল্কে, ওটমিল, মাশরুম এগুলোতে। তো আসলে এই ব্যাপারে ওয়ার্লড ওয়াইড বলা হচ্ছে যে আসলে উইন্টার সিজনে এবং এই ফ্লুর আগে, আগে ভাইটামিন ডি সবাইকে খাওয়া উচিত, নির্বিশেষে সবাইকে। এবং 1000 থেকে 2000 ইন্টারন্যাশনাল ইউনিট ডেইলি সবাইকে খেতে বলা হচ্ছে। বিশেষ করে যাদের আমাদের ব্রাউন কমপ্লেক্সন আরো সেটা আপনার সানব্লক মানে করে আমাদেরকে সানলাইট থেকে যে আমরা স্কিনের মাধ্যমে ভাইটামিন ডি পাই সেটাকে ব্লক করে দেয়। সো আমাদের ক্ষেত্রে আমি বলবো যে এই উইন্টার সিজন যে কামিং সিজন আমরা ডেইলি এখন থেকে 2000 ইউনিট ডেইলি খেতে পারি। কারণ আপনার কোভিড হলে আপনি হঠাৎ করে ভাইটামিন ডি অনেক খেয়ে যে এটার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন সে নিশ্চয়তা নেই। সো আগে থেকেই আমরা এটা শুরু করতে পারি। খুব আলোচনা এবং আপনারা জানেন কোভিড-19 এর যে ইনফ্ল্যামেটরি রেসপন্স হয় সেটার বিরুদ্ধে লড়াই করতে হেল্প করে। এখন কি, কি ধরনের খাবারে ভাইটামিন সি আছে সেগুলোর মধ্যে আমরা জানি যে সাইট্রাস ফ্রুট যেমন অরেঞ্জে থাকে, স্ট্রবেরিতে থাকে, পেপারে থাকে, কলিফ্লাওয়ার, ব্রোকলি, টমেটো, সুইট পটেটো এরকম অনেক খাবারে লেবুতে এগুলো থাকে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি আমি আগে থেকে খাবো কিনা? নাকি আমি সাপ্লিমেন্ট নেব? এটার প্রশ্ন খুঁজতে গিয়ে আমি যেগুলো রিসার্চে ব্যাপারে পেয়েছি সেগুলো বলছে যে আমাদের খাদ্য তালিকায় যদি আমরা রেগুলার ফ্রেশ ফ্রুটস খাই তাহলে আমাদের ভিটামিন সি সাপ্লিমেন্ট এক্সট্রা নেওয়ার কোনোই দরকার নেই। কারণ আপনি কতদিন খাবেন, কোভিড কতদিন চলবে এটি কেউ জানে না। সো যদি আমি ভিটামিন সি বেশি খাই সেটা আমার প্রকারান্তে ক্ষতি হতে পারে। যে আমার নরমাল যে রেগুলার ফ্রুটস বা ভেজিটেবলস এর মধ্যে পাচ্ছি সেটি এনাফ। তবে কিছু, কিছু স্টাডিতে দেখা গেছে যদি কারো কোভিড আক্রান্ত হয়ে যান, তখন যদি তাকে ভাইটামিন সি দেয়া হয়, তখন তার এই কোভিড-19 এর বিরুদ্ধে ফাইট করার যে ইমিউনিটি সেটা খুব বেড়ে যায়। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যখন পেশেন্ট কোভিড আক্রান্ত সহ বেশ কয়েকটি কান্ট্রিতে যারা আইসিইউতে পেশেন্ট থাকেন বা ক্রিটিক্যালি ইল পেশেন্ট থাকেন কোভিড-19 এ তাদেরকে সাধারণত আইভি মানে শিরাতে ভাইটামিন সি দিয়ে ভালো রেজাল্ট পাওয়া গেছে। তাই ভিটামিন সি নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে এটি আপনি নরমাল ফ্রেশ ফ্রুটস বা ভেজিটেবলস থেকেই নেন। আলাদা করে এর জন্য এখন অন্য কোনো সাপ্লিমেন্ট আপনার দরকার নেই। যদি আপনি আক্রান্ত হন তখনই আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী হয়তো ওরালি অথবা প্রয়োজন হলে হসপিটাল ভর্তি হলে হয়তো আইভি পেতে পারেন। এরপরে হচ্ছে প্রোটিন। এই প্রোটিনটি আসলে আমাদের সবসময় জানেন যে আমাদের খাদ্য তালিকায় 15 থেকে 20 ভাগ প্রোটিন থাকা উচিত। এই প্রোটিনটা কোভিড-19 এর সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে যখন আপনি অসুস্থ এবং অসুস্থ থেকে রিকভারি ফেজে আসছেন। কারণ কি আপনি যখন দীর্ঘদিন এই যে না খেয়ে, খেয়ে আপনার বডি ওয়েটটা আ নষ্ট হয়ে যাচ্ছে আ অরুচির জন্য বা যে কারণগুলো আমি আগে বলেছি বা রিকভারি ফেজটা অনেকের 3 থেকে 6 সপ্তাহ লেগে যায়।
তো এই সময় আপনার বডি ইমিউনিটি, বডি বিল্ড আপ এগুলোর জন্য আপনার প্রোটিনটা খুবই কার্যকরী। সে সময় প্রোটিনটা বাড়িয়ে দিতে হবে। আমরা জানি প্রাণীজ মাছ, মাংস, ডিম এগুলোতে হচ্ছে ডাল, মসুর ডাল, তারপরে শিম, বাদাম, এগুলো হচ্ছে ভুট্টা, এগুলো হচ্ছে প্রোটিনের খুব ভালো সোর্স। তাহলে প্রোটিনটা আমরা নরমাল যা খাচ্ছি এখন সেভাবেই খেয়ে যাব। তবে যদি কোভিড আক্রান্ত হই তখন থেকে রিকভারি ফেজ পর্যন্ত প্রোটিনের পরিমাণটাকে আমরা বাড়িয়ে দেব। এটাই বিশেষজ্ঞরা বলছেন। আরেকটা জিনিস আলোচিত হচ্ছে জিঙ্ক খাবো কিনা। আসলে জিঙ্কও দেখা গেছে যে অ্যাকিউট যখন মানুষ কোনো সমস্যায় ভুগে, বিশেষ করে যেকোনো কোল্ড সিম্পটমে যে কোভিড সাপ্লিমেন্ট দেই, তখন দেখা গেছে যে ডিউরেশন অফ ইলনেস এটা কমে আসে। ধরেন একটা স্টাডিতে আগে দেখা গেছে যে যেকোনো ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু লাইক ইলনেসে যারা কোভিড খেয়েছে, যারা জিঙ্ক খেয়েছে, তারা 3 থেকে 4 দিন আগে সুস্থ হয়ে গেছে। তো জিঙ্কের ব্যাপারে পরামর্শ হচ্ছে বিশেষজ্ঞদের, আপনি জিঙ্কের আলাদা কোনো সাপ্লিমেন্ট দরকার নেই। আমাদের নরমাল যে খাবার-টাবার, কলা, কিউই, অ্যাভোকাডো এই ধরনের খাবার যদি আপনি রেগুলার খান, তাহলে জিঙ্কের সাপ্লিমেন্টটা আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি অসুস্থ হয়ে যান, তখন আপনি জিঙ্ক লজেন্স বা জিঙ্ক যে সাপ্লিমেন্ট গুলো আছে এগুলো খেলে আপনার রিকভারি রেটটা তাড়াতাড়ি হবে এবং আপনার ইমিউনিটি বা সেলুলার ইমিউনিটিটা বাড়বে। এখন বিশেষজ্ঞরা কিছু কিছু জিনিস বলছেন যে যেহেতু একটা প্যান্ডেমিক কোভিড, আল্লাহ না করুন কে কখন আক্রান্ত হয়ে যায়, সো সেক্ষেত্রে আমাদের কিছু প্রিভেন্টিভ মেজার্স নেওয়া উচিত। যেমন আমাদের সল্টটা কমিয়ে দেওয়া উচিত। আপনারা জানেন যে কোভিডে যাদের ডায়াবেটিস, যাদের প্রেশার, যারা ওবেস, তাদের জন্য বেশি রিস্ক ফ্যাক্টর। তো প্রেশার ছাড়াও এমনি বলা হচ্ছে যে সল্টটা কম খাওয়ার জন্য, সুগারটাকে কমিয়ে আনার জন্য। এবং আপনারা জানেন যে কোভিড মেইনলি আমাদের শ্বাসনালীর রোগ এবং আমাদের রেসপিরেটরি সিস্টেমটাকে বা লাংসটাকে এফেক্ট করে। সো স্মোকিং যারা করে তাদেরকে স্মোকিং অ্যাভয়েড করতে বলা হচ্ছে এবং অ্যালকোহল অ্যাভয়েড করতে বলা হচ্ছে। এবং কিছু কিছু খাদ্য উপাদানের মধ্যে যে ধরনের হাই সোডিয়ামের পরিমাণটা বেশি থাকে, যেমন অনেকে আমরা সয়া সস ইউজ করি, সেটাকে বলা হচ্ছে যে লিমিট করে নিতে। এবং যেসব ধরনের সফট ড্রিঙ্কস বা সোডা এগুলোকেও কম খাওয়ার জন্য বলা হচ্ছে। এবং আপনার কুকিজ, চকলেট এই ধরনের জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য WHO পরামর্শ দিয়েছে। এবং আরেকটি পরামর্শ দেওয়া হচ্ছে যেটা আমাদের ইয়াং জেনারেশনের জন্য বেশি দরকার, বা আমরা অনেক সময় বাসায় খেতে খেতে বোর করি, না খাওয়া এফেক্ট করছে। এট দ্য সেম টাইম আমাদের কি খাবারের উপাদানগুলোকে আমরা বেছে নিতে পারছি না। সো অ্যাভয়েড বাইরে খাওয়াটাকে অ্যাভয়েড করার জন্য এখন এনকারেজ করা হচ্ছে। এখন কিছু কিছু প্রশ্ন আমাদের মাঝে মাঝে অনেকে করেন যে ক্যান কোভিড স্প্রেড থ্রু ফুড, খাবার মাধ্যমে কি কোভিড ছড়াতে পারে? তো এই পর্যন্ত কোনো, আমি এটা সার্চ করেছি, এই পর্যন্ত কোনো কারেন্টলি কোনো ডেটা নাই যে আপনার কোভিড কেস খাওয়ার মাধ্যমে ছড়ায়। তবে এই কথাটা বলা হয় যে আপনি খাবারের উপরে কখনো হাঁচি, কাশি এগুলো দেবেন না। হ্যাঁ? বা আপনি যখন দোকানে গ্রোসারি করতে যাবেন এই জিনিসটা একটু কেয়ারফুল থাকতে হবে। এখন আমাদের দৈনন্দিন জীবনে তো গ্রোসারি করতে হয়। এখন এই গ্রোসারি শপিংটা আমরা কিভাবে করব? তাহলে আমাদের ফুডের যে মানটা আমরা সেটা রক্ষা করতে পারবো। ফার্স্টে বলা হচ্ছে যে আমরা দোকানে যখন ঢুকবো সেই স্টোরে এন্ট্রিতে এবং এক্সিটে আমরা আমাদের ভালো করে হ্যান্ড স্যানিটাইজ করে নিব। এবং আমরা যখন গ্রোসারিতে যাব আমাদের ফিজিক্যাল ডিসট্যান্সিংটা মেইনটেইন করব। এবং আমরা প্রথমেই বেছে নেব বাইরে থেকে যে আমি কোন আইটেমটা চাচ্ছি। আমরা সবগুলো ধরবো, ধরে টরে তারপর একটা নিলাম। এটা যেন না হয়। কারণ আমি আপনি করলেন অ্যাভয়েড টাচিং আইটেমস। যখন আপনি ঠিক করবেন এটা কিনবো তখন আপনি সেটা টাচ করেন। এবং আপনি এটা করার পরে আবার যখন বাসায় আসবেন তখন আপনি আবার ওই হাতটাকে ভালো করে ধুয়ে নিবেন এবং ফুড এবং যেগুলো ধোয়ার মতো ধরেন শাকসবজি বা ফলমূল এগুলো ভালো করে ধুয়ে নেবেন। এখন আমরা অনেকে এখন অনলাইনে ফুড ডেলিভারি করি বা জন্য রিকোয়েস্ট করি। তাহলে এই ক্ষেত্রে কি কি প্রিকশন নেওয়া হয়? এগুলো আসলে আমি কয়েকটি ওয়েবসাইট
ইউরোপটা ক্যাশে না করে চেষ্টা করবেন যে অনলাইন পেমেন্টটা করতে, অথবা আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে ট্যাপ করে দেন, হ্যাঁ, যখন পসিবল হয়। আর হচ্ছে আপনার ফুড যখন দিয়ে যাবে, আপনাকে ড্রপ করে দিয়ে যাবে, তখন আপনি চেষ্টা করবেন একটা ফিজিক্যাল ডিসটেন্স মেইনটেইন করা ডেলিভারি পার্সনের সাথে। এবং যখন এই ফুডটা ডেলিভারি করা হবে, তখন আপনি ফুড হ্যান্ডলিং, ফুড প্যাকেজিং এগুলো ঠিকভাবে করবেন, এবং আপনার হাতটা আবার ভালো করে ধুয়ে নেবেন WHO গাইডলাইন অনুযায়ী, যেটা আমরা জানি 20 সেকেন্ড ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেয়া। এখন অনেক মা আমাদেরকে জিজ্ঞেস করেন, বা যারা প্রেগন্যান্ট আছেন, আমাদের বন্ধু-বান্ধব এর মধ্যে কোভিড হয়ে যায়, আমি বাচ্চাকে ব্রেস্ট মিল্ক ফিড করাতে পারবো কিনা? এক্ষেত্রে বলা হচ্ছে, আমরা এই পর্যন্ত এরকম কোনো এভিডেন্স নেই যে ভাইরাস ব্রেস্ট মিল্ক দিয়ে ক্যারিড হয়। সো যদি মা পারেন, মা যদি খুবই ক্রিটিক্যালি ইল না হন, আমরা এনকারেজ করব ব্রেস্ট ফিড করানোর জন্য। কারণ দেখা গেছে যে আপনার বেনিফিটটা ডেঞ্জারাস যে অ্যাক্টিভিটি সেটার চেয়ে বেটার। সো এটাকে এনকারেজ করা হচ্ছে। সেক্ষেত্রে কিছু প্রিকশন নিতে হবে। যেমন মা আগেই তার হাত হতে পারে, এবং যখন বাচ্চাকে ফিড করাবেন, সে মা যেন কাশি বা স্নিজিং না দেন ডিউরিং ফিডিং, এবং মা অবশ্যই একটি মাস্ক ব্যবহার করবেন যখন বাচ্চাকে ফিড করাবেন। এটা অলরেডি আলাপ হয়ে গেছে, এটা অন্য ইয়েতে, একটা WHO গাইডলাইন আমি আগে একটা স্লাইডে পড়েছি। তাহলে আমাদের আজকের আলোচনার টেক্সট মেসেজ যদি আমরা নেই, তাহলে আমরা কি বলবো? যদি এই জিনিসগুলোকে আমরা একটা সারমর্ম হিসেবে বলি, আমরা বলবো, আপনি পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, এবং রঙিন শাকসবজি, ফলমূল খাবেন। আপনি ফ্রেশ মাছ, মাংস এগুলো খাওয়ার চেষ্টা করবেন। আনপ্রসেসড ফুড খাবেন না। এখানে আমি বলি, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে, যখন কোনো ফুডস নিয়ে আসা হয়, বা মাছ, মাংস এগুলো আনা হয়, এগুলোকে প্যাকিং, কাটিং এগুলো আলাদাভাবে করা, অন্য শাকসবজির সাথে না মেশানো। ১ম এ ধুয়ে-টুয়ে তারপরে আপনি প্রসেস করে নেওয়া উচিত। এরপর হচ্ছে, আপনি ভেজিটেবল অয়েল এবং ফ্যাট মডারেট অ্যামাউন্ট খেতে পারেন। আপনি সল্ট এবং সুগারটা এভয়েড করে যাবেন। বাইরে খাবারটা আপাতত এভয়েড করে যাবেন। তার মেন্টাল স্ট্রেস এটাকে কাটিয়ে উঠার চেষ্টা করতে হবে, এবং এই স্ট্রেসটাকে কাটিয়ে উঠে প্রতিদিন আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমটাকেও এনশিওর করতে হবে। না হলে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম সেটাও ভালো ওয়ার্ক করবে না। এখন আমার লাস্ট স্লাইডে আমি চলে এসেছি। আমরা আজকে এই যুগে এসে আমাদের সবাইকে স্মার্ট হতে হবে। স্মার্ট অ্যাপ্রোচ আমাদেরকে নিতে হবে। সেটা কি? স্মার্ট অ্যাপ্রোচ হচ্ছে S ফর স্টে এট হোম অ্যান্ড সেফ। আমরা যতক্ষণ পারি বাসাতেই থাকবো না। M ফর মাস্ক, when we go out, আমরা তখন মাস্ক অবশ্যই ইউজ করব। এবং A ফর অ্যাভয়েড, আমরা লার্জ গ্রুপ সোশ্যাল গ্যাদারিং গুলো আমরা যতটা পারি পারতপক্ষে অ্যাভয়েড করার চেষ্টা করব। এবং R4 হচ্ছে, আমরা রিফ্রেশ এয়ার নেওয়ার চেষ্টা করব। সেটা আউটডোর হোক, আপনার ব্যালকনিতে দাঁড়িয়ে হোক, ছাদে দাঁড়িয়ে হোক, অথবা ব্যাকইয়ার্ডে হোক, অথবা আপনি যেখানে কোনো একটা খোলা মাঠে গেলেন, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এয়ারটা আপনাকে নিতে হবে। এবং সেক্ষেত্রে আপনি কিছু লাংসের এক্সারসাইজও করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ। এবং লাস্টে যেটা, সেটা হচ্ছে আজকে আমার টপিক যেটা ছিল, টেক হেলদি অ্যান্ড ব্যালেন্স ডায়েট। আশা রাখি এই যদি স্মার্ট অ্যাপ্রোচের মধ্যে আমরা চলতে পারি, আশা রাখি ইনশাআল্লাহ আমরা এই কোভিড-19 থেকে বেঁচে থাকতে পারবো। আর এর সাথে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে এর প্রতিরোধে আমরা কার্যকরী ভূমিকা রাখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই আলোচনায় প্রেজেন্টেশনটা এই পর্যায়ে আমি শেষ করছি। এরপরে যদি কোশ্চেন এন্ড আনসারিং সেশন থাকে আমি দেবার চেষ্টা করব। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আমরা, আপনি স্লাইডটা যদি ক্লোজ করে দেন, তো আমরা করতে পারবো। আমি দেখছি এখানে রিনা সেনগুপ্তা আমাদের ওয়ান অফ দ্য মেম্বার, উনি জয়েন করেছেন। আমি ডাক্তার এহসান এখানে আছেন, উনি এহসান ভাই জয়েন করেছেন, আরো অনেকেই জয়েন করেছেন, ফাতেমা আপা, সুভাষিস, পুষ্পিতা এবং
অনেকেই। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, যেটা আমাদের ডক্টর মহিউদ্দিন ভাই প্রেজেন্ট করেছেন, সেটার উপর আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা আজকে এটা পুরা অনুষ্ঠানটা রেকর্ড করছি এবং আমরা হয়তো পরে এটা ফেসবুকে দিব। আমরা আজকে লাইভে যেতে পারিনি কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে। তো আমি এহসান ভাই, আপনি কি কিছু যোগ করতে চান এখানে? আপনি আমাকে শুনতে পাচ্ছেন মহিউদ্দিন ভাই? জি, জি, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। সরি, আমি কাছ থেকে কথা বলছি। জি, মহিউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম। অনেকদিন পর সাথে দেখা হলো, ভালো লাগলো। জি, জি, জি। এবং আপনি স্বভাব সুলভ সুন্দর করে প্রেজেন্ট করেছেন, আপনি জানি। আহ, একটা জিনিস আমি শুধু অ্যাড করতে চাই যে হেলদি ডায়েট তো অবশ্যই দরকার। আহ, মহিউদ্দিন ভাই একটা বললেন যে এটা প্রিভেন্ট করবে না, কিন্তু আমি বলবো যে এটা অলসো প্রিভেন্ট করবে আমাদের কোভিড থেকে, বিকজ ইট, যেটা মাধ্যমে বলেছে যে ইট বুস্ট আওয়ার ইমিউনিটি সিস্টেম। সো when our immune system will boost it up, it automatically help to prevent to affected by the COVID-19. So it is very important. And at the same time, যে ভিটামিন ডি এটা একটা খুবই মানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এখন। এটা স্পেশালি আমাদের মতো যারা কানাডার মতো কান্ট্রিতে থাকি, নট অনলি ফর দ্য কোভিড এন্ড ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজ থেকে এটা আমরা রক্ষা করে। আর যেহেতু আমি পেডিয়াট্রিশিয়ান বাংলাদেশের, এবং এখানে আমি 4th ইয়ার রেজিস্টার্ড নার্সিং স্টুডেন্ট অফ ইয়র্ক ইউনিভার্সিটি, আমি বলতে পারি যে মাদের একটা যেটা হচ্ছে যেটা ব্রেস্ট ফিডিংটা যেন অবশ্যই এনকারেজ করা হয়, যেটা মাধ্যমে সুন্দর করে স্টেপ গুলো এগুলো WHO থেকে এবং CDC থেকে এগুলো গাইডলাইন গুলো দেওয়া আছে। সো এগুলা এবং এগুলো অথেন্টিক। যদি মাধ্যমে এগুলো রেফারেন্স লিংকস গুলো দিয়ে দিতেন তাহলে হয়তো আমার আরো স্লাইডের ভালো হতো। আসলে লাস্ট থ্যাংক ইউ এর পরে প্রেজেন্টে এটা রেফারেন্স আছে। তো আমি যখন এটা শেয়ার করে দিব ইমাম ভাইকে, চাইলে এটা ওখান থেকে পাওয়া যাবে। হ্যাঁ, এটা মানে তাহলে সাধারণ সবার জন্য হয়তো এটা বেটার হবে যে আমি রেফারেন্স ওই লিংকগুলো প্রেজেন্টেশন ভালো ভালো মতো রেফারেন্স দেয়া আছে অলরেডি। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ভিজিলেন্ট থাকতে হবে। কারণ রিসেন্টলি আবার কেস গুলো বাড়ছে, সো এবং স্কুল গুলো খুলতে যাচ্ছে, সো এটা একটা ভাইটাল। এবং গভর্নমেন্ট কতদিন বসে বসে খাওয়াবে, সো মানুষকে এখন কাজে দিতে হবে বাধ্য হয়ে। হ্যাঁ, সো এটা একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর যে আমরা কি করব, এবং আমাদের অ্যাকশনের উপর ডিপেন্ড করবে যে রিঅ্যাকশনটা কিরকম আসবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দ্য অপরচুনিটি টু টক অ্যাবাউট। ইমাম ভাই, আপনি ইউ আর ট্রাইং ইউর বেস্ট টু কিপ দ্য কমিউনিটি অ্যাওয়্যার অল দ্য টাইম, এন্ড থ্যাংক ইউ ফর ইনভাইটেশন টু মি। মহিউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ এহসান ভাই, আপনি ঠিকই বলেছেন। এহসান ভাই যে পয়েন্ট গুলো অ্যাড করেছেন আসলে এগুলো ঠিকই। খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট। অন্টারিও এবং টরন্টোতে, অল ওভার কানাডাতে দেখা যাচ্ছে যে বাড়ছে, এবং সামনে উইন্টার সিজন আসছে এবং ফ্লুটা চান্স বেশি। এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস অ্যাড করব, আমরা মনে হয় ফ্লু ভ্যাকসিনটা অ্যাভেলেবল হলে নিয়ে নেওয়া আমাদের ভালো হবে আর কি। আচ্ছা, ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আপনি যেটা বললেন এবং এহসান ভাই যেটা বললেন, এখানে কি আর কেউ কোনো কিছু বলতে চান? আপনি যদি কিছু জানতে চান, আপনারা হাত রেজ করতে পারেন, আমি জানে বলবো। তো একটা প্রশ্ন, আপনি যখন আলাপ করছিলেন আমি কিছু প্রশ্ন লিখে আনছি, আমি কিছু রিসার্চ করেছি গত দুদিন যে বিষয়টা নিয়ে, কিন্তু দেখলাম যে আপনি প্রত্যেকটা জিনিসই কভার করেছেন। আমার আর এখানে প্রশ্ন করার মতো কিছুই নেই। ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আমি প্রশ্ন রাখছিলাম যে প্রক্রিয়াজাত খাবারগুলো যে আসলে কতটুকু নিরাপদ, আমরা যে যে খাবারগুলো যে খাবারগুলো থাকে, সেটা একটা প্রশ্ন ছিল। ইমাম ভাই, জি যে এটার ব্যাপারে আমি একটা জিনিস আসলে একটা স্লাইডে আছে, আমি যেহেতু অনেক বড় ইলাবোরেট যেন না হয়ে যায় সেটার জন্য অ্যাভয়েড করেছিলাম। WHO বলেছে টেম্পারেচারটা একটু হয়, আবার 60 ডিগ্রির উপরে, মানে একটা এরকম ব্যারিয়ার দিয়ে দিয়েছে আপনার টেম্পারেচারের। হ্যাঁ, WHO। আর একটা বলা হচ্ছে যে আপনি ফ্রিজ থেকে, এই জিনিসটা আমি নোট করলে ভালো হতো। ফ্রিজ থেকে বলা হচ্ছে যে ঠান্ডা কিছু ডিরেক্ট না খাওয়া, কারণ দেখা গেছে যে আমাদের রেসপিরেটরি গলাতে বা এই ভাইরাসটা বা নাকে, এই জায়গাগুলোতে তো রেপ্লিকেট করছে। তো আপনি এই সময় ঠিক ঠান্ডা জিনিস, ঠান্ডা আইসক্রিম ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি, বা ঠান্ডা পানি, এগুলো অ্যাভয়েড করার জন্য ওরা এনকারেজ করেছে। রাইট, রাইট। আরেকটা কথা আপনি বলেছেন, অ্যাড করি মহিউদ্দিন ভাই, ইমাম ভাই যদি পারমিশন দেন, ছোট্ট একটা জিনিস অ্যাড করি রিগার্ডিং যেটা অনেক সময় মানুষ সবাই গ্লাভস পরে ঘুরে বেড়ানো দেখছি। গ্লাভস পরাটা কিন্তু বেসিক্যালি খুব একটা সাইন্টিফিক ওয়ে না। হ্যাঁ, কারণ এটা পরে আপনি নানা জায়গায় হাত দিচ্ছেন, নিজেরই চোখের মধ্যে হাত দিচ্ছেন, আপনি মনে করছেন ফ্রি, কিন্তু আসলে ফ্রি না। এটা
আরো বেশি কন্টামিনেশন চান্স থাকে। তার চেয়ে বরং আপনি ফ্রিকোয়েন্টলি হ্যান্ড ওয়াশিংটা এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি কাজে যান, যদি আপনি যদি একটা হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখেন আপনার পকেটে কিংবা আপনার ব্যাকপ্যাকে, ইট ইজ মোর হেল্পফুল। বরঞ্চ মাস্কটা ইউজ করা বেশি বেশি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস হচ্ছে কোভিড-19 এর সব ভয়ঙ্কর যেটা হচ্ছে স্মোকার এবং হাইপারটেনশন, ডায়াবেটিস, আমাদের স্মোকিং সিস্টেমের মধ্যে এবং ব্লাড সিস্টেম গুলো অনেকগুলা হাইপার কোয়াগুলেবিলিটি থাকে। তো এখন কোভিড-19 একটা ব্যাড ইম্প্যাক্ট হচ্ছে at day 3 to 5 suddenly they affect the আমাদের ক্লটিং সিস্টেম। কারণ সে ব্লাড ক্লট গুলো হয়ে যায় যখন যারা অলরেডি প্রিডিসপোজড, যে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্মোকার, হ্যাঁ, এবং ওবেস, তখন হয় কি এগুলা মানে প্রিসিপিটেট করে এবং সাথে এই ক্লট গুলা সাথে আমরা শুনতে পাই যে কোভিড হলো হঠাৎ করে হার্ট অ্যাটাক হলো, কোভিড হলো হঠাৎ করে স্ট্রোক হলো। তো ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আপনার এই ক্লট সিস্টেম গুলা ডিসলজ হঠাৎ করে হার্ট কিংবা স্ট্রোকে। ধন্যবাদ ইহসান ভাই। আমি ডাক্তার মহিউদ্দিন ভাই, আপনি বলছিলেন যে ভ্যাকসিন আসলে আমরা যেন ভ্যাকসিনটা নিয়ে নিই, তো এটা নিয়ে একটু কথা আছে যে কেউ বলছে যে ভ্যাকসিন নিবে না, বলে যে আমি ভ্যাকসিন আসলেও আমি নিব না। তো আমি জিজ্ঞেস করলাম কেন আপনি নিবেন না কেন? বললো যে আমি নিব না কারণ ভ্যাকসিন যে 5 বছর পর বা 10 বছর পর সেটা আমার কোনো শরীরের বডি পার্টসে প্রবলেম করবে না, সেটার তো কোনো গ্যারান্টি নেই। তো এখানে আপনার কি কিছু বলার আছে এই বিষয়ে মহিউদ্দিন ভাই? জি জি জি, এটা একটা ভালো প্রশ্ন আসলে, যে আমরা যে ইয়ারলি ফ্লু ভ্যাকসিন গুলো নেই, এটা নিয়ে অনেকের দ্বিমত আছে যে অনেকে দেখা গেছে কিছু কিছু, এটা আসলে আপনার যে জার্নালও আসছে যে অনেকে বলছেন যে নিউরোলজিক্যাল কিছু সিমটম দেখা দেয় যদি লং টার্ম পরে, মানে ধরেন 10 বছর 20 বছর পরে কোনো লং টার্ম নিউরোলজিক্যাল, ধরেন আপনার হাত পা কাঁপছে বা আপনার মেমোরি একটু প্রবলেম হচ্ছে, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে অনেকে বলেন। কিন্তু দেখা গেছে যে যে প্রিজারভেটিভ গুলো আগে ভ্যাকসিনে ইউজ করা হতো সেগুলো এখন কিন্তু চেঞ্জ উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এই প্রিজারভেটিভ গুলো এখন ইউজ করা হয় না। সো এটা আপনার মোটামুটি অবসোলেট একটা ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে, অনেকে আবার আমাদেরকে বলেন যে এত ভাইরাস, তো আপনি কয়টার বিরুদ্ধে আমাকে ভ্যাকসিন দিবেন? আসলে ভ্যাকসিনটার একটা উদ্দেশ্য হচ্ছে যে আপনার ওই ইনফেকশনটা হলো যেন সিভিয়ারিটি, আহসান ভাই হয়তো একমত হবেন, যে সিভিয়ারিটিটা কমিয়ে দেয়। ফলে আপনি যেই একটা ভাইরাস ইনফেকশন দিয়ে আপনার যতটুকু খারাপ হওয়ার কথা, বলো যে আমার তো ভ্যাকসিন নিয়েছে কিন্তু আমার তো কই ঠান্ডা তো হয়েছে, কিন্তু হয়তো এটা আরো খারাপ হতে পারতো। আর এই সিজনটাকে আমরা বেশি নিতে বলবো এই কারণে, আপনি এগুলো সিমটম কাছাকাছি, অনেক কোভিড এর সিমটম কাছাকাছি, কোনটা দিয়ে হচ্ছে, আপনার আশেপাশে মানুষের সাথে আপনি আইসোলেশনে যাবেন নাকি কোয়ারেন্টাইন, মানে এই যে ব্যাপারগুলো থাকে। সো ভ্যাকসিনটা নিলে আমার মনে হয় এটা আপনার হেল্প করবে। প্লাস হচ্ছে আপনার দুটো পাশাপাশি রিস্ক থাকলো না। আপনার ধরেন নর্মাল যে সিজনাল ফ্লু গুলা, সেটার সাথে আপনার কোভিড এর এই দুটো যদি একসাথে হয়ে যায় সেক্ষেত্রে সিভিয়ারিটি আরো বেশি হতে পারে। এই জন্য আমরা বলবো যে নর্মাল যে ফ্লু ভ্যাকসিনটা এই বছর অন্তত নেওয়া উচিত। জি, ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আমি যদি রিনা দি, আপনার কি কোনো কোশ্চেন আছে? তহিদা? না, এত সমৃদ্ধ উপস্থাপনা আর এতে পারে, আমি মহিউদ্দিন ভাইকে আপনারা সবাই মিলে একটা ক্ল্যাপ দেন। এত সুন্দর করে উনি বলেছে আর এত তথ্য উনি ঘাটাঘাটি করেছে আমাদের জন্য। সত্যি মহিউদ্দিন ভাই, আপনাকে থ্যাংক ইউ। আপনি এত সমৃদ্ধ করেছেন, যেটা হলো আমরা তো এখন সবাই বলবে এখন আবার কি অ্যাওয়ারনেস লাইক মাই এজ, কিন্তু যেটা আপনি আমাদেরকে বললেন যে ওই পুনরায় মনে করিয়ে দেওয়া, এই জিনিসটা আমার খুব উপকৃত হয়েছে সেইভাবে। আর হলো বাড়তি কিছু করতে হয়, যেহেতু আমি এখন 55+। জি জি, থ্যাংক ইউ আপা, আপনার আমি যে এনকারেজমূলক কথা বলেছেন, আই রিয়েলি ফিল প্রাউড অফ ইউ। তো যেই জিনিসটা হচ্ছে, যে জিনিসগুলোকে ধরা হচ্ছে আপনার রিস্ক ফ্যাক্টর, টপ অফ দ্য রিস্ক ফ্যাক্টর, তার মধ্যে একটা হচ্ছে ইম্পর্টেন্ট এজ। বলা হচ্ছে বয়স যত বাড়বে তত রিস্কটা বাড়ছে। সাথে সাথে যদি ডায়াবেটিস থাকে, যেটা ইসলাম ভাই কাজ করেছেন, প্রেসার যদি থাকে কারো যদি ওবেসিটি থাকে,
তাদের ক্ষেত্রে কারো আগে stroke আছে, কারো আগে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ওষুধ, যেটা ওই যে আমি আসলে কমপ্লিকেটেড করতে চাইনি এবং টপিকস এর মধ্যে থাকতে চেয়েছি, দেখা গেছে যে 2-3টা জিনিস এই কোভিডে বেশি এফেক্ট করে। একটা হচ্ছে যেটা বললো যে আমাদের কোয়াগুলেশন সিস্টেম, দেখা গেল যে ব্লাড ক্লট হয়ে যায় এবং এই মাইক্রোথ্রোম্বাই লাংসে ফর্ম করে, এটা ডিসলজ হয়ে ব্রেইনে যেতে পারে, হার্টে যেতে পারে। তো এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা সাইটোকাইন স্টর্ম বলি, ভাইরাস যখন খুব প্রচুর পরিমাণে বেড়ে যায়, অনেক সাইটোকাইন রিলিজ হয়, তখন এই বডি ইমিউনিটি যদি ভালো না থাকে, তারা বাইরে কম যাবেন, পারতপক্ষে কম যাবেন, তাদের ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখবেন, তাদের প্রেশারটা কন্ট্রোলে রাখবেন, তারা তাদের বাসায় তো অনেক সময় গেস্ট আসবে, তারা ওই দূরত্বটা বজায় রাখার চেষ্টা করবেন, প্রয়োজনে মাস্ক ইউজ করবেন। হ্যাঁ, প্রয়োজনে যদি আপনার মনে হয় যে না আপনার বাইরে কেউ খাবার দিয়ে গেছে বা এমন একজন গেস্ট এসছে, আপনার কাছে মনে হচ্ছে যে একটু কনফিউজড, আপনি কেমন জানি কাশি দিচ্ছে, আপনি দরকার হলো আপনি রুম থেকে বের হবেন না, আপনি আপনার রুমে থাকবেন, অথবা উনি চলে গেলেন, আপনারা ওই সারফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিলেন। এই ধরনের প্রিকশন গুলো যদি নেওয়া হয়, আমার মনে হয় ইনশাআল্লাহ এটা কাজ। আমরা অ্যাড করি, আপনি দুধের ব্যাপারে কিছু বলবেন? রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আমরা চিনি উনি কি, ওনার কিরকম ট্যালেন্ট, আলহামদুলিল্লাহ। সো বয়সের সাথে যেটা আরেকটা বলবো, যাদের বাসায় বয়স্ক মানুষ আছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা হয়তো বা যারা ইয়াং, তারা আপনারা তো অনেক ইমিউনিটি স্ট্রং, আপনারা হয়তো যেখানে যাবে আপনাদের এফেক্ট কম হবে, কিন্তু আপনি সবসময় মনে রাখবেন বাসায় যখন আসবেন, আপনার বাসায় একটা বয়স্ক মানুষ আছে, আপনি কিন্তু তাকে রোগটা দিয়ে তার ক্ষতি করে দিতে পারেন। 1 2 নম্বর হচ্ছে, আরেকটা হচ্ছে যখন স্ট্রেসের কথা বলেছে, মানুষ যখন খুব ডিস্ট্রেস হয়ে যায়, স্ট্রেসে মানুষ বাঁচতে পারবে না, ডিস্ট্রেস হয়ে যায়, তখন আমাদের শরীরে কর্টিসল লেভেলটা বেড়ে যায়। এই কর্টিসল লেভেলটা আমাদের ইমিউনি সিস্টেমটাকে বিলো স্ট্যান্ডার্ড করে, মানে কমায় দেয়। তো তখন কিন্তু যারা ডিস্ট্রেসফুল লাইফ জীবন যাপন করে, তাদের কিন্তু কমপ্লিকেশনস গুলা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। এবং লোনলিনেস এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, বিশেষ করে এজিং পপুলেশন ইন ক্যানাডা লোনলিনেসে থাকে। লোনলিনেস যখন থাকে তখন তারা অত্যন্ত রকম লাইক ডিপ্রেস থাকে। ডিপ্রেশন, মেন্টাল হেলথ ইস্যুস, এগুলো আমাদের ইমিউনি সিস্টেমকে এফেক্ট করে। সুতরাং আমরা সবাইকে বলবো যে বাসায় যাদের বাসায় বয়স্ক মানুষ আছে কিংবা বিভিন্ন কমিউনিটি যারা বয়স্ক লোক আছে, আমরা তাদের কথা বলি, ওই 2টা কথাই তার বাকি দিনটার জন্য তার জন্য যথেষ্ট হবে। এটা বয়স আমাদেরও হচ্ছে, আমরাও বাল্লা বাচ্চা রাখলে ওই বয়সে যাবো, সুতরাং সবাই ওই বয়সে যাবে। এটা যদি চিন্তা করি আমরা, তাহলে এটা অনেক উপকার হবে। থ্যাংক ইউ। আমি একটু অ্যাড করি ইমাম ভাই, একটা জিনিস, সরি, সেটা হচ্ছে যে এহসান ভাই যে পয়েন্টটা তুললেন যে ইয়াং জেনারেশনের যে ভূমিকাটা, এটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট, এবং আমি অ্যাপ্রিশিয়েট করি যে এই পয়েন্টটা উনি তুলেছেন, অ্যাকচুয়ালি আমার মাথায় তখন আসেনি। এটার আরেকটা কারণ হচ্ছে কি, আপনি এই যে রিসেন্ট যে দেখা গেছে কেসগুলো বাড়ছে, আমি একটা এই 1-2 সপ্তাহ বাড়ায় যাদের দেখা যাচ্ছে, এখানকে ইয়াং জেনারেশন কিন্তু এফেক্টেড হচ্ছে একটু বেশি কম্পারেটিভলি আগের চেয়ে। তো এটা হতে পারে যে তারা একটু যে বাইরে যাচ্ছে, সোশ্যাল গ্যাদারিং গুলো করছে, অ্যাক্টিভিটিসে যাচ্ছে, ফান অ্যাক্টিভিটিসে যাচ্ছে। সো যেটা বললেন যে বাসায় যখন আসবো আমরা চেষ্টা করব সেই জিনিসটা মেনটেন করার জন্য। সো আমার মনে হয় ইয়াং জেনারেশনের এই ব্যাপারে আর একটু প্রশস্ত হয়েছে। ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আর একটা জিনিস জিজ্ঞেস করবো, একটু দুধের ভূমিকা বলবেন? জি, মিল্ক দুধ তো খাওয়ার ব্যাপারে। জি জি, মিল্ক যদি আপনার হজমের সমস্যা না হয়, প্রবলেমস দেয় মধ্যে পড়ে, হ্যাঁ, এবং আর নাম্বার 2 হচ্ছে আপনি মিল্ক, আপনি অনেক বাজারে পাওয়া যায় ফর্টিফাইড ভাইটামিন ডি মিক্স করা, সেটা হলো আপনি ভাইটামিন ডিটাও পাশাপাশি পাচ্ছেন। এবং বয়স্কদের আরো এটা ভালো, যেহেতু ক্যালসিয়ামের একটা ভালো সোর্স হচ্ছে মিল্ক, সো এটা অবশ্যই এনকারেজ করা হচ্ছে, এবং এটা আপনার হাইড্রেশনটা মেইনটেইন করছে। সো মিল্ক ইজ এ গুড সোর্স। কিন্তু একজন বলল রাতে খাওয়া যাবে না, ইজ ইট ট্রু? আসলে খেলে আমার স্টোমাক আপসেট হবে না, আমার জানা স্টোমাক আপসেট হয় যেটা আমি বললাম যে ইরিটেবল বাউল সিনড্রোম আছে একটা কথা, যাদের এই দুধ এবং দুধ জাতীয় খাবারে আপনার সবার খাদ্যনালীতে একরকম সংবেদনশীল না, এরকম। আর রাতের বেলায় আমার ঠিক জানা নেই, কিন্তু আমরা বলি যে কোনো খাবারই খেয়ে রাতে আপনার গ্যাপটা তৈরি করা শোয়ার আগে,
দেড় থেকে 2 ঘন্টা, যেন রিফ্লাক্স না হয়ে আসে। সো কুড বি ওয়ান অফ দ্যাট রিজন, বাট এক্স্যাক্টলি উনি কেন বলেছেন সেটা আমরা জানা নেই, কিন্তু আমরা বলি যে কোনো লেট মিলটা খাওয়া ঠিক না, আপনার ডিনারটা একটু আর্লি করে ফেলা ভালো। জি, ধন্যবাদ ডাক্তার মহিউদ্দিন ভাই। আমরা প্রায় 1 ঘন্টা শেষ করছি, আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে। তো আমার মনে হয় যে তহিদা, তুমি কিছু, তোমার কোনো প্রশ্ন আছে, কিছু বলতে চাও? আমার আসলে একটা প্রশ্ন নাই। আমি প্রথমে থ্যাঙ্কস দিচ্ছি মহিউদ্দিন ভাইকে, অসম্ভব তথ্য সমৃদ্ধ একটা উপস্থাপনা। এহসানের সাথে অনেকদিন পরে দেখা, না কথা হচ্ছে, নিশ্চয়ই দেখা হবে ইনশাআল্লাহ। আমরা সবাই সুস্থ থাকবো, এটা বড় কথা। ওয়ালাইকুম আসসালাম। কথা হবে আবার। আমি আসলে যেহেতু কোভিড এবং ফুড নিয়ে আলোচনা হচ্ছে, জাস্ট একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে একটু আমরা আলোচনা করতে পারি, যে কোভিড এর সময় আমাদের একটা প্রবণতা, প্রচুর ফুড স্টোর করছি আমরা, এটাতে কিন্তু ফুড ওয়েস্টেজের একটা পোর্শন চলে আসে। সো আমার যেটা মনে হয় এটাও কিন্তু একটা প্রাসঙ্গিক ব্যাপার, আমাদের যতটুকু দরকার ততটুকুই আমরা কেনার চেষ্টা করি। খুব বেশি যদি আমরা স্টোর করতে যাই, সেক্ষেত্রে যাদের দরকার তারা হয়তো অসময়ে সেটা পাচ্ছেন না। আসলে সেটা ছিল ফ্লু শটের ব্যাপার, কারণ এই সময়টা এখন আমাদের ফ্লু শট নেওয়ার সময়। সো মহিউদ্দিন ভাই, আমি আসলে মিস করেছি, আমরা কি যেহেতু আমরা ওয়েট করছি কোভিড এর ফ্লুটা আসার জন্য বা ভ্যাকসিনেশন আসার জন্য, আমরা কি এই সময়টা নেব নাকি না নেওয়াটাই ভালো হবে? কারণ আমরা যে প্রশ্নটা তুলেছি, আমাদের এই ডেট এক্সপায়ার হয়ে যায় ফুডের, তো অন্যদেরও সমস্যা, আবার আমাদের নিজেদেরও আসলে অপচয়। আর পাশাপাশি যেটা ফ্লু শট, আমরা তো আসলে ভ্যাকসিন নিয়ে এখনো কিন্তু থার্ড ট্রায়াল এসে আবার একটু থমকে গেছে। সো যেহেতু আমরা জানি না, আনসার্টিন, কখন আমাদের কোভিড-19 এর ভ্যাকসিনটা আসবে বাজারে বা অ্যাভেলেবেল হবে আমাদের জন্য, তার আগে তো উইন্টার সিজনটা চলে আসতে পারে। আমরা বলবো যে ফ্লু শটটা নিয়ে নেওয়া ভালো, কারণ এটা তো আপনাকে অন্য ভাইরাসের এগেইনস্টে আপনাকে প্রিভেনশন দেবে। সো ফ্লু শট নিয়ে এখনো কোনো নেগেটিভ বা এরকম কিছু আমি দেখিনি আর কি, আমার চোখে পড়েনি। সো ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয় যে এটা নিলে আমাদের বোধহয় ভালো। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আমি এখানে একটু ধন্যবাদ জানাতে চাই সুভাষী, সম্ভবত ডাক্তার, উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং মহিউদ্দিন ভাইকে ধন্যবাদ জানিয়েছেন খুব চমৎকার প্রেজেন্টেশনের জন্য। একই সাথে ফাতেমা, উনিও ধন্যবাদ জানিয়েছেন মহিউদ্দিন ভাইকে এবং সবাইকে, যে খুব ভালো প্রেজেন্টেশনের জন্য। তো প্রিয় দর্শক বা উপস্থিতি যারা আপনারা দেখছেন, আজকে জয়েন করেছেন, আমরা যদি বলি যে যেটা আজকে ডাক্তার মহিউদ্দিন ভাই বলেছেন এবং চমৎকার উপস্থাপনার মাধ্যমে, যে আসলে আমাদের খাবারের ব্যাপারে যতটা সতর্ক, তার চেয়ে আমাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। নিয়মিত বা সাবান পানি দিয়ে হাত ধুতে হবে, আমাদের স্বাস্থ্য সম্পর্কিত নির্দেশাবলী যেটা আছে সেগুলো মেনে চলতে হবে। একই সাথে ডাক্তার এহসান ভাই যে বিষয়গুলো যোগ করেছেন সেটাও চমৎকার, অনেকগুলো উনি সাপ্লিমেন্ট করেছেন। এবং আপনারা যারা আজকে দেখছেন, এবং এটা যখন লাইভে যাবে, ভিডিও আমরা রেকর্ডিং করেছি এবং আপনারা দেখবেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অংশগ্রহণের জন্য। আমরা হয়তো এই অনুষ্ঠানটা, এই বিষয়টা নিয়ে আবার মহিউদ্দিন ভাইকে অনুরোধ করবো আরেকটা প্রোগ্রাম করার জন্য, যেন বেশি মানুষ সেটা দেখতে পারে এবং ইয়ে করতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই আমরা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।